প্রবহমান জীবনে মাঝে মধ্যেই ভয়ঙ্কর বিপর্যয় আসে, আর সেই বিপদের সময়ই বোঝা যায় কে আপন কে পর। কি তাই তো? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে আরেকটি অনন্য লেখনী, বেনিয়ম। চলুন শুরু করা যাক। রাম চাটুর্যের স্ত্রী খুব বিপদে পড়েই প্রতুলকে খবর দিলেন। রাম চাটুর্যে পাথুরে লোক ছিল সবাই জানে। প্রতুলের যখন 18-19 বছর বয়স, তখন এই সংসারে সে এসেছিল রাম চাটুর্যের বাসের কন্ডাক্টর হিসেবে। 2 বছর পরে কি কারণে তার জবাব হয়ে যায়, সে আজ 5-6 বছর আগেকার কথা। আজ 3 বছর রাম চাটুর্যে নিউমোনিয়া রোগে মারা গিয়েছেন। 2খানা বাস চলছিল চাকদা থেকে রানাঘাট হয়ে শান্তিপুরে। মাসে 1000 খানিক টাকা আয় ছিল 2খানা বাসে। রাম চাটুর্যের মৃত্যুর পর তা এসে দাঁড়ালো 200 টাকাতে। 1খানা বাসের ইঞ্জিনে নাকি কি গোলমাল হয়েছে, 1000 টাকার দরকার তা সারাতে। সুতরাং বর্তমানে 2খানি বাসই বন্ধ। সময় পেয়ে নানান আত্মীয় বন্ধু এসে জুটেছে। তারা সবাই হিতাকাঙ্ক্ষী। নানা রকম সৎ পরামর্শের চাপে রাম চাটুর্যের স্ত্রীর রাত্রে ঘুম বন্ধ হবার উপক্রম হয়েছে। প্রত্যেকে কিছু না কিছু বাগিয়ে নেবার চেষ্টায় আছে। ইতিমধ্যে বাস বন্ধ হয়ে গিয়েছে। হাতের টাকাও অর্ধেকের ওপরে গিয়েছে। কেউ মেয়ের বিয়ের জন্য 1 মাসের কড়ারে টাকা নিয়ে বেমালুম গা ঢাকা দিয়েছে। কেউ আবার ব্যবসার জন্য টাকা নিয়ে আজও গিয়েছে, কালও গিয়েছে। আর 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে কত গিয়েছে তার লেখা ঝোঁকা নেই। ও বেলা দিয়ে যাব, কাল বিকেলে দিয়ে যাব ভাই, এই ধরনের সব করার। আপনা আপনির মধ্যে না দিয়েও পারা যায় না। রাম চাটুর্যের স্ত্রী এখন অনেক কিছু বুঝতে পেরেছেন। খুব আত্মীয় স্বজনের মিষ্টি কথাও আর বিশ্বাস করেন না। তার জেঠতুতো বোনের স্বামী একদিন এসে ধরে পড়ল। দিদি, 900 টাকা না দিলে নয়, হুন্ডির ওয়াদা মেটাতে হবে কাল সকালে। বুধবারে নিজে এসে কিংবা হরিমতিকে আর বৃন্দাবনকে দিয়ে পাঠিয়ে দেব। তুমি ছাড়া আর কার কাছে যাব বলো? এমন গঙ্গা জলে ধোয়া মন আর কার আছে বলো? রাম চাটুর্যের স্ত্রী টাকাটা দিয়েছিলেন, কিন্তু সে ভগ্নিপতির দেখা আর কোনো দিন পাননি। তারপরে অবশ্যই টাকাও পাননি। সেদিন রাম চাটুর্যের নাবালক পুত্র হারাধন এসে মাকে বললে, মা, হাটে বেগুন সস্তা হয়েছে কাল শুনেছি। আজ থেকে আর বেগুনের বাজরা বাসে যাবে না। কেন রে? হরিপদ প্রত্যেক বাজরা পিছু 4 আনা করে জলপানি নেয়। ওরা আমাদের বাসে না গিয়ে লাহিড়ি কোম্পানির বাসে যাচ্ছে। তুই হরিপদকে বললি কিছু? আমার কথা তো শোনে না, তুমি ডেকে বরং বলো। এই হরিপদই 1000 টাকা চেয়ে রেখেছে বাসের ইঞ্জিন সারাবার দোহাই দিয়ে। রাম চাটুর্যের স্ত্রী অনেক ভেবে দেখলেন, বাসের ব্যবসা যদি চালাতে হয় তবে এসব লোক দিয়ে হবে না। হরিপদ সম্বন্ধে অনেক কথা তার কানে গিয়েছে। পুলিশকে দিতে হবে বলে 2বার সে মোটা টাকা নিয়েছে, কিন্তু পুলিশকে সে দেয়নি। যদিও দিয়ে থাকে তো সে খুব কম, নিজে মেরে দিয়েছে পুরো টাকাটা। বিশেষ করে আজকাল যেন হরিপদ কিরকম হয়ে গেছে। কেবলই আজ 5 টাকা লাগবে, কাল 80 টাকা লাগবে। বাসের ভাড়ার টাকা ঠিকমতো আদায় দেয় না, হিসাব চাইলেই চটে যায়। অর্থাৎ ব্যাপারেই ও বুঝেছে ওকে ছাড়া আর চলবে না। বাসের কাজ আর কেউ জানে না। রাম চাটুর্যের স্ত্রীকে যদি বাসের ব্যবসাটা বজায় রাখতে হয় তবে হরিপদ ভিন্ন কাজ চলবে না। কাজেই হরিপদর মেজাজ চড়বাড়ি কথা।
হরিপদকে ডেকে বেগুনের বাজরার জলপানির কথা বলতেই সে চটে গেল। দু এক কথার শেষে এসে বললে, অনেক কিছু ঝুঁকি ঘাড়ে করে নিয়ে লাইন বজায় রেখেছিলাম, কিন্তু আপনাদের অলক্ষিতে ধরেছে বুঝতে পেরেছি। এ লাইন যাতে পাল কোম্পানি কিংবা লাহিড়ি কোম্পানি পায় সে চেষ্টা আমি করব। দেখি আপনাদের কত হয়েছে। হরিপদ চটে বেরিয়ে গেল। সেই থেকে বাস বন্ধ, সেই থেকে নগদ টাকা আসা বন্ধ হয়ে গিয়েছে, আর সেই থেকেই সংসারের অবনতির সূত্রপাত। কলসির জল গড়াতে গড়াতে আর কতদিন থাকি। দুপুরবেলা বারাসাত থেকে প্রতুল এলো। রামচাটুর্যের স্ত্রীকে প্রণাম করে বললে, খুড়িমা ভালো আছেন? হারাধন ভালো আছে? রামচাটুর্যের স্ত্রী বললেন, এসো এসো বাবা, ভালো আছো? বেঁচে থাকো, বেঁচে থাকো। বাসের কাজ কেমন চলছে? সেসব অনেক কথা বাবা, বাস তো বন্ধ হয়ে গিয়েছে। হরিপদ রাগ করে চলে গিয়েছে। তোমাকে ডেকে পাঠিয়েছিলাম এই জন্যেই। খাওয়া দাওয়া করো, সব কথা বলছি। প্রতুলকে ভাত দিলেন টক ডাল আর কাঁচকলা ভাজা দিয়ে। অসময়ে আর কিছু ছিল না ঘরে। খেয়ে দিয়ে উঠে প্রতুল বিশ্রাম করলে। তারপর উত্তরের বারান্দায় বসে রামচাটুর্যের স্ত্রীর মুখে হরিপদর সমস্ত কীর্তিকলাপ শুনলে। হারাধন এসে বললে, প্রতুলদা আমাদের এখানে থাকবে তো? তাই তো ভাবছি রে। তোমাকে ছাড়ছি নে। বেশ, কাকিমা বললে কি না থেকে পারি? মা সেজন্যই তো তোমায় আনলে। তুমি ছাড়া আর চলবে না গো। হরিপদ তো আমাদের কথা একেবারেই শোনে না, মার কথাও শোনে না। যা ইচ্ছে তাই করতো আজকাল। আমাকে বললে 10 টাকা দাও, চামড়ার ব্যাগটা সারাতে হবে। দিলাম। এখন দেখি যেমন ব্যাগ তেমনই আছে। গেল টাকাটা। জানকি মুচি বললে, কই আমার কাছে তো কেউ ব্যাগ সারাতে যায়নি। আমি যে 10 টাকা সারাবার জন্য নেব তা তো বলিও নি। প্রতুল বললে, ঠিক ঠিক, দাঁড়াও দেখি, কাকিমার মুখে সব শুনি কি বলেন। আমার পোষাবে তবে তো থাকবো। বারাসাতে আমি বসে বসে শুধু টাইম কিপারি করি। 8 ঘন্টা কাজ, মধ্যে 1 ঘন্টা টিফিন, 50 টাকা মাইনে। তোমার মা কি দেবেন আগে বুঝি? বোঝাবুঝি সেই দিনই হয়ে গেল। প্রতুল কাজে লাগলো পরের দিন থেকে। হারাধন নির্বিঘ্নে স্কুলে পড়তে লাগলো। ওর মায়ের মনের উদ্বেগ সন্দেহ সামান্য কিছু কমলেও একেবারে গেল না। স্বামীর মৃত্যুর পর জগৎটাকে তিনি যে চোখে দেখতে পেয়েছেন তাতে কমবার কথাও নয়। প্রতুল গ্যারেজ থেকে বাস বার করতে গিয়েছে সকালে। পাশের পানের দোকানি বলরাম বললে, কি হে প্রতুল বাবু যে, এলে কবে? এই যে ভালো, কাল এসেছি। বাস বেরুবে নাকি? হরিপদর জায়গায় তুমি বুঝি এলে? হ্যাঁ, হরিপদও আসবে। সে লাইনে 7-8 বছর কাজ করেছে, সে না এলে চলে। দিন তিনেকের মধ্যে বাজারের রামদুলাল স্বর্ণকার, বোস কোম্পানির ঘড়িওয়ালা, টুনু চকত্তি চায়ের দোকানি, কপিল আলুওয়ালা, মানে বাজারের বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ীরা দেখে অবাক হয়ে গেল রামচাটুর্যের বাস সার্ভিস আবার চালু হয়েছে এতদিন পরে। বেশ 2 পয়সা আসছেও নিশ্চয়ই। প্রতুলের চিঠি পেয়ে হরিপদ এলো। বললে, আমার তো কোনো অনিচ্ছা নেই, তবে হারাধনের চ্যাটাং চ্যাটাং কথা আমি শুনতে রাজি নই। আমি চাটুর্যে মশাইয়ের পুরনো লোক, আমার সঙ্গে সেরকম কথা বলো, আমি সব করতে রাজি। তা বলে। প্রতুল বললে, হরিপদদা, হারাধন তো ছেলে মানুষ, তুমি আমি যা করব তাই হবে। ওইভাবে কথায় চড়তে আছে, ছি।
দিন সাতেকের পরে একদিন ক্যাশ বুঝিয়ে দিতে গিয়ে হরিপদ বললে একটু নিচু সুরে, 97 টাকা 13 আনা ক্যাশ। আমার কত আর তোমার কত? মানে? হরিপদ চোখ টিপে বললে, মানে তো তুমিও জানো আমিও জানি। তুমি কি আর এখানে 50 টাকা মাইনেতে খাটতে এসেছো, না আমি খাটতে এসেছি বলো তো? যা হবে সে তো তুমিও। না দাদা, নাবালকের সম্পত্তি। আমি এসেছি ওরা ডেকেছে বলে। ওদের জিনিস বজায় রাখতে হবে, তবেই তো তোমারও 2 পয়সা। আর সে পয়সাটা আসছে কোথা থেকে? কমিশন থেকে। আমি গিন্নিমার সঙ্গে কথা বলবো এ নিয়ে। আগে 7% পাওয়া যেত কর্তার আমলে, এখন তুমি যা বলো। আরে তুমি ওসব বুঝবে না, নিজের হাতে কলম কাটি, আবার পরের খোসামত করতে যাব কেন? কমিশন টমিশন পার্সেন্টেজের কে ধার ধরেছে? যা করব তুমি আর আমি। গিন্নিমা আবার এর মধ্যে আসছেন কোত্থেকে? হরিপদর এই অদ্বৈতবাদ প্রতুল বুঝতে পারলে না। কি জানি কেন গিন্নিমার অসহায় কান্না ওর অন্তর স্পর্শ করেছিল। নইলে সে বোকা নয়। দুজনে মিলে লুটে পুটে খেলে যে কমিশনের চেয়েও বেশি পয়সা হয় তা সে জানে। প্রতুল ক্রমে ক্রমে হরিপদর মনের ভাব বদলে দেবার চেষ্টা করলে। কিছু টাকা রোজ দিতে লাগল রামচাটুর্যের স্ত্রীর হাতে। অনেক দিন টাকার মুখ দেখতে পাননি তিনি। একদিন প্রতুল বললে হরিপদকে, আচ্ছা দাদা, চাকদা বনগাঁ রুট তোমার কেমন মনে হয়? নতুন রুট, কেউ তো এ পর্যন্ত চালায়নি। প্যাসেঞ্জার হবে কি না হবে? আরে করে দেখতে দোষ কি? লাগিয়ে দিই দরখাস্ত, কি বলো? ও রুটে কম্পিটিশন নেই, যে আগে অ্যাপ্লাই করবে তারই হবে। দেখতে পারো। তুমি তো অনেক অভিজ্ঞ আমার চেয়ে কাজে, তুমি কি বলো? দেখো, নতুন 2খানা বাস কিনতে হবে, আর টাকা পাবো কোথায়? কমসে কম 40,000 লাগবে। ডিসপোজালের চ্যাসিস কিনে, ইঞ্জিন কিনে, বডি তৈরি করে নিলে সস্তায় পড়বে। ভালো আমেরিকান লরির ফ্রেম যদি কিনি, তুমি কি বলো? মন্দ না, ইঞ্জিন দেখে শুনে কিনতে হবে। এ রুটে বড় কম্পিটিশান। 22-24খানা বাস চলছে ভাবো। এ ঠেঙিয়ে বিশেষ উন্নতির কোনো আশা দেখছি নে। আচ্ছা, ব্যারাকপুর কাঁচড়াপাড়া রুট? আরে বহু টাকার খেলা, 2খানা বাসে হবে না, আবার তেমনই কম্পিটিশন। তুমি বরং চাকদা রুটের জন্য চেষ্টা করে দেখতে পারো। তা হয় যদি, তবে তোমাকে নতুন রুটে যেতে হবে হরিপদদা। ওটাকে গড়ে তুলতে হলে তুমি ভিন্ন আর কেউ পারবে না। বাঁধা আসরে তো সবাই গাইতে পারে গো। প্রতুলকে খুব পরিশ্রম করতে হলো নতুন পথের সন্ধানে। ধানবাদে গিয়ে ওরা ডিসপোজাল থেকে আশানুরূপ জিনিস খুঁজে পেলে। নারকেলডাঙ্গার বসাক মোটর ওয়ার্কস থেকে বডি তৈরি করে নিয়ে এলো। রুটের লাইসেন্সের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি, কারণ ও রুটে কোনো খদ্দের উপস্থিত ছিল না আদৌ। আপত্তি একটুখানি উঠেছিল কাজীপাড়ার ওসমান গনি মিয়ার দিক থেকে। ওরা স্থানীয় সম্ভ্রান্ত জমিদার। ওদের কোন জামাই নাকি বছর 2 পূর্বে লীগ মন্ত্রিত্বের সময় এ রুটের একটা লাইসেন্স পেয়েছিল, কিন্তু বাস চালায়নি, কারণ তখন পেট্রোল এবং অন্যান্য মোটরের উপকরণ দুর্মূল্য আর দুষ্প্রাপ্য ছিল। প্রতুল নিজে বড় তরফের জমিদার সাহেবের সঙ্গে দেখা করে সব মিটিয়ে ফেলল। ঠিক হলো, ভবিষ্যতে যদি কখনো ওদের জামাই বাস চালানোর ব্যবসায় নামে, তবে এরা যথেষ্ট সাহায্য করবে। রামচাটুর্যের স্ত্রী গহনা বন্ধক রেখে কিছু টাকা জোগাড় করলেন। শেষ পর্যন্ত বসত বাড়ি বাঁধা পড়ল কুণ্ডুদের কাছে। পাশের বাড়ির অনেকে এসে নানা রকম কথা বলতে লাগলো। এভাবে একেবারে সর্বশান্ত হওয়া কি উচিত হলো পরের কথা শুনে? হলোই বা বিশ্বাসী পুরনো লোক,
কানাই দত্ত রাম চাটুর্যের পুরনো বন্ধু। তিনি স্থানীয় সম্ভ্রান্ত দোকানদার আর প্রবীণ ব্যক্তি। সেদিন এসে বললেন, ও বৌদিদি, শুনলাম নাকি প্রতুল ছোঁড়াটার হাতে অনেক টাকা তুলে দিচ্ছ, ব্যাপারটা কি? এসো বসো ঠাকুরপো, তোমরা তো আর দেখলে না, ওই ছোঁড়াটা দেখতে এসেছে বলেই আজ না হয় তোমরা সৎ পরামর্শ দিতে এসেছ। 100 বার গালাগাল দেও, মারো বৌদিদি, ঠিক কথাই বলেছ। তবে আমার কথা যদি বলো, হাঁপানিতে আমার হাড় সার হয়েছে বৌদিদি। বড় ছেলেটাই দোকান দেখাশোনা করছে, গোবরা ছোটটা মাল গস্ত করে বড় বাজারে। আসবার দেখবার ইচ্ছা থাকলেও বেড়ে উঠিনে। ভালো, তা কি বলছিলে? বলছিলাম, দেনা মহাজন মর্টগেজ এসব কি শুনছি, রামদাদার আমলে তো কখনো শুনিনি। কেন পরের হাতে নাচছ? দেনা করে কেউ কখনো ব্যবসা করে, তাও পরের হাতে? হারাধনকে নিয়ে পথে দাঁড়াতে হবে শেষমেশ। আমরা ঘুঘু ব্যবসাদার, আমাদের কথা শোনো। সন্ধ্যাবেলা প্রতুল এসে বললে, টাকার কদ্দূর খুড়িমা? রাম চাটুর্যের স্ত্রী বললেন, টাকার জোগাড় তো হয়েছে, কিন্তু সকলে যে বড় ভয় দেখাচ্ছে প্রতুল। তেমন ভয় নেই খুড়িমা, আপনি টাকা দিয়ে দিন আমার হাতে, দেখুন 2 মাসে আমি কি করি। বেশ, দেখো, আমি কারো কথা শুনলুম না, তুমি যা হয় করো। তবে তুমি কিছু মনে করো না, আমার ছেলে কাজ করতে গেলেও তাকে আমি ঠিক এমনি করেই কথা বলতাম। যাও, মা মনসার পুজো দেব ভবানী চকের বাজারে, মুখ তুলে যান যদি। একটা ভালো দিন দেখে সত্যনারায়ণের পুজো দিন খুড়িমা, সেদিন থেকে কাজ আরম্ভ করব। দত্ত বুড়োকে নেমন্তন্ন করবেন। সত্যনারায়ণের সিন্নিতে গ্রাম শুদ্ধ লোকে রাম চাটুর্যের বাড়ি 2খানা লুচি, নানা রকম কাটা ফল, কাঁচা সিন্নি, সন্দেশ, রসগোল্লা খেয়ে গেল। কেউ বললে গিন্নির মন খুব ভালো, কেউ বললে পরের হাতে খেলছে, এইবার পথে বসবে আর কি। শুভ দিনে নতুন বাসের লাইন খুলল। প্রতুল নিজে বাসে চড়ে চাকদা থেকে বনগা পর্যন্ত গেল। মুখে ভেঁপু দিয়ে একটি ছোকরা চিৎকার করতে করতে চলল, নতুন লাইন খুলেছে চাকদা থেকে বনগা, ভাড়া 10 আনা 10 আনা বেলের বাজার, 1 টাকা বনগা, 2খানা বাস সারাদিনে যাবে, 2 বেলা ছাড়বে, চাকদা থেকে কলকাতা ট্রেন ধরিয়ে দেওয়া হবে, তরকারির ভেন্ডারদের অত্যন্ত সুবিধে করে দেওয়া হয়েছে, সুবিধে। মাত্র 7 জন হলো প্রথম দিন, সপ্তাহের শেষে উঠল 22 জন। হরিপদ বললে, অতগুলো টাকা শেষে জলাঞ্জলি না যায়, একজন ভেন্ডারও তো হলো না। প্রতুল বললে, হরিপদদা, বেলের হাটের দিন আমরা আর বনগা পর্যন্ত যাব না, শুধু তরকারির বাজার তুলব। এদিকে চাকদা, ওদিকে রানাঘাট। রানাঘাটে গেলে পুলিশে ধরবে, ও রুটের লাইসেন্স তোমার কই? আরে দাদা, সে তুমি ভেবো না, তোমার বাপ মার আশীর্বাদেই চালিয়ে নেব। সত্যি হরিপদ ঠিক বলেছিল। পুলিশে ধরলে, থানায় নিয়ে গেল। প্রতুলের কোনো কথা শুনলে না, কেস কোর্টে দেবার জন্য তৈরি হলো। ওদের দুজনকে এক রাত্রি থানার হাজতে বাস করতে হলো। প্রতুল রাত্রে ঘুম ভেঙে উঠে বললে, বড্ড মশা হরিপদদা। তোমার কথা শুনে কি নাকাল আমার দেখো, জীবনে কখনো হাজত বাস করিনি। আরে বিনা লাইসেন্সে গাড়ি চালিয়েছি, হাজত বাস করতে হবে না? আমরা চুরি করিনি তো।
সে তুমি বোঝো, তুমি এত জানো, এত বোঝো, তাহলে নিশ্চয়ই এটাও জানো। আরে কাল সকালে দেখব। আমাকে ওভার টাইমের মাইনে দিতে হবে হাজতবাসের জন্য, বলে দিচ্ছি। তোমাদের গাড়িতে খাটতে এসেছি বলে চোরের মতো হাজতবাস করতে আমি আসিনি, এটাও বলে দিচ্ছি। নিও, নাও, দেব। এই বিপদ থেকে উদ্ধার পাই আগে, মশায় খেয়ে ফেলে দিলে। পরদিন সকালে প্রতুল অনেক কৌশলে পুলিশের হাত থেকে রেহাই পেয়ে এলো। খরচ বাদে নগদ 40 টাকা লাভ এই একদিনে। সেই থেকে প্রতি হাটবারে রানাঘাট যাতায়াত করে প্রতুল বাস নিয়ে। পুলিশের কলকাঠিতে সব দিক ঠান্ডা আছে, ওদের হাজতবাস আর করতে হয় না। তবে আরও একটা গোলমাল খুব শিগগির বাঁধল, সেটা অবশ্য খুব মারাত্মক রকমের গোলমাল। মাস 2 পরে যখন 40 জন গড়ে যাত্রী হচ্ছে, মালপত্রও ভালো হচ্ছে, সেই সময় একদিন হরিপদ বললে, প্রতুলদা, এ রাস্তায় আর বাস চলবে না। লজ্জর রাস্তা, টায়ার কতবার বদলাবে? ইঞ্জিন খুব ভালো, তাই আমেরিকান ইঞ্জিন, কিন্তু এ ধাক্কা কদিন সইবে? বর্ষা পড়ে গিয়েছে, একবার দেখে এসো একদিন। প্রতুল একদিন নিজের চোখে দেখতে গেল। বাবা, কি রাস্তার অবস্থা! ওর চোখ কপালে উঠল আর কি। কে জানতো বর্ষার সময় এ রাস্তা এমন হবে। এখানে সেখানে গর্ত। এইখানে এঁকে বেঁকে চালাতে গিয়ে একদিন হরিপদ এক গাছের গায়ে গাড়ি শুদ্ধ মারলে। বনেট বেঁকে দুমড়ে গেল, কার্বোরেটরের ভীষণ ক্ষতি হল। হরিপদর বাঁ হাতখানা জখম হল। আরও মুশকিল, বোঝাই গাড়ি। সেদিন ছিল বেলের হাট, পটল বেগুনের বাজরা ছিল 20টা। গরুর গাড়িতে রানাঘাট নিয়ে যাওয়ার খরচ 22 টাকা দিতে হলো। টিকিট সব ফেরত দিতে হলো। হরিপদকে মিশন হাসপাতালে নিয়ে যেতে হলো। সব শুদ্ধ 109 টাকা লোকসান এই দিকে। বনেট আর কার্বুরেটরের প্রশ্ন বাদ দিয়ে 200-250 টাকা সব শুদ্ধ। রামচাটুর্যের স্ত্রী সব শুনে বললেন, আমার সময় খারাপ পড়েছে। তোমাদের কোনো দোষ নেই প্রতুল, নইলে হরিপদই বা গাছের গায়ে তাল মারতে যাবে কেন? সে তো পুরনো ড্রাইভার, রাস্তা খারাপ আগে দেখেনি কেন? খুড়িমা তখন এমন ছিল না, বর্ষার আগে বুঝতেই পারেনি। কি করবে এখন? ও রাস্তায় আর গাড়ি চালিও না, গাড়ি দুখানা ভাঙলে একেবারে সর্বশান্ত হতে হবে। লাইসেন্স নেওয়া রুট বন্ধ করা কি ঠিক হবে খুড়িমা? বেশ প্যাসেঞ্জার হতে শুরু হয়েছে, এখন যদি ছেড়ে দিই। কি করবে তবে? আমাকে আরও 2000 টাকা দিতে হবে খুড়িমা। সে কি কথা বাবা? হ্যাঁ, আমাকে দিতেই হবে। আমার মতলবটা শুনুন। ও রাস্তা আমি মোটর কোম্পানির পক্ষ থেকে তৈরি করে নেব। 2000 আমি দেব, আর ডিস্ট্রিক্ট বোর্ড আর রোড বোর্ড থেকে কিছু বার করব। বাস ও রাস্তাতে চালাবই। তা তো বুঝলাম বাবা, তা টাকা দেব কোথা থেকে? তাও আমি ভেবেছি, অন্য লাইনের বাস মর্টগেজ রাখতে হবে, তাহলে টাকা সবাই দেবে। নয়তো রুট সার্ভিস মর্টগেজ করা যেতে পারে। যতদিন দেনা শোধ না হয় তাদের নিজের লোক থাকবে আমাদের গাড়িতে বসে, ক্যাশ নেবে নিজের হাতে। তারও লোক আছে, আপনার হুকুম পেলেই নিয়ে আসব। যা ভালো বোঝো করো বাবা, তবে দেখো আরাধন তোমার ছোট ভাই, সে যেন পথে না বসে। এত সহজে কিন্তু কাজ মেটেনি। এই কথা কিভাবে গায়ের মধ্যে প্রচার হবার সঙ্গে সঙ্গেই রামচাটুর্যের স্ত্রীর কাছে বড় বড় বাড়ি থেকে মেয়ে, গিন্নি, কর্তারা উপদেশ দিতে আসতে যেতে লাগলেন। কানাই দত্ত বললে, চোখের ওপর ও কি সর্বনাশ করছো বৌদিদি? ছেলেটা তো পথে বসেছে, আর বাকি কি আছে? আমার কথা শোনো,
ও ছোঁড়াটাকে দাও হাঁকিয়ে বিদায় করে। তুমি না পারো, আমি দিচ্ছি। অনেক কিছু ব্যাপার হয়ে গেল, অনেক কথা কাটাকাটি, এমনকি ঝগড়া পর্যন্ত। তবুও প্রতুল দমল না। হারাধনকে ডেকে বললে, তোমার মাকে বোঝাও হারাধন, তুমি পুরুষ মানুষ, তুমি বুঝবে। মেয়ে ছেলেকে বোঝানো এক মস্ত দায়। রাস্তা বানাতেই হবে আমাদের ভাই। মাসখানেক চাকদা বনগা সার্ভিস একেবারে বন্ধ রইল এইসব নানান গোলমালে। শেষ পর্যন্ত প্রতুল জিতে গেল। 2000 টাকা তার হাতে তুলে দিলেন রাম চাটুর্যের স্ত্রী। চোখের জল দুফোঁটা পড়ল টাকা দেবার সময়ে। প্রতুল রোড বোর্ডের 2-1 হোমরা চোমরার কাছে চিঠি নিয়ে গিয়ে তাঁদের ধরলে। তারা বললেন, ও রাস্তা মার্চ থেকে পিডব্লিউডির হাতে যাবে, তারাই দেবে, আমাদের কি স্বার্থ আছে ওতে। জেলা বোর্ডও সেই উত্তর দিলে। নদিয়া জেলা বোর্ডের চেয়ারম্যানকে খুব বেশি করে ধরতে তিনি বললেন, একলা মুভ করলে কিচ্ছু হবে না। ওই অঞ্চলের স্কুলের ছাত্র, তাদের অভিভাবক, সাধারণ অধিবাসীদের সইওয়ালা একটা দরখাস্ত দাও বোর্ডে, দেখি কি করতে পারি। অনেক জল বেড়াবেড়ির পর মাসখানেক ধরে অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার ফলে নদিয়া জেলা বোর্ড তাদের সীমানার মধ্যে রাস্তাটুকু মেরামত করে দিতে রাজি হলো। তাও ঠিক হলো, নারায়ণপুর ও আকাইপুর হাই স্কুলের ছেলেদের অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে দিতে হবে। 24 পরগনা জেলা বোর্ড কিছুতেই রাজি হলো না। অত বড় জায়গায় গিয়ে ধরাধরি করতে পারলেও না প্রতুল। রাম চাটুর্যের স্ত্রী বললে, লাইন তো বন্ধ রাখলে, তা রাস্তার কদ্দূর হলো? যেখানে খুব খারাপ সেখানটা হয়ে গিয়েছে খুড়িমা। 24 পরগনা না করে দিলেও চলে যাবে একরকম। কিন্তু একটা কথা। কি বাবা? প্রতুল মাথা চুলকে বললে, আরো 500 টাকা দিতে হবে। আপনার পায়ে পড়ি খুড়িমা, আমাকে ভুল বুঝবেন না। টাকার দরকার কেন হয়েছে বলি শুনুন। বেলের হাটের সামনে ব্যাপারীদের জিনিস রাখবার জন্য একটা টিনের চালা তৈরি করে না দিলে ওদের বড় অসুবিধে হচ্ছে। যদি আমাদের তৈরি টিনের চালাতে বসে তবে আমাদের গাড়িতেই যেতে হবে। তরকারির বাজরাতেই তো পয়সা, এ বাদে একটা সাঁকো সারাতে হবে, তাতেও 100 টাকা খরচ হবে। রাম চাটুর্যের স্ত্রী ক্ষয়ে বন্ধনে পড়েছেন, বিবেচনা করলেন। এ টাকা না দিলেও চলবে না, আগের টাকাগুলো জলাঞ্জলি যায় তাহলে, দিতেই হবে। কি মুশকিলের কথা। প্রতুল কেবলই বলে টাকা দাও। ওকে এনে কি শেষ পর্যন্ত ভুলই করে বসলেন? কানাই দত্ত কি তাহলে ঠিক কথাই বলেছিল? শেষ পর্যন্ত টাকাটা দিতেই হলো রাম চাটুর্যের স্ত্রীকে। বড় কষ্টেই এই টাকা দিলেন তিনি। সোনা দানা ঘরে আর কুঁচো রইল না। 2 মাস ধরে বহু চেষ্টার পরে লাইন খুলল। অনেক দিন ধরে বিজ্ঞাপনের ফলে লোক জানাজানি হয়েছিল বেশ। সঙ্গে সঙ্গেই যাত্রীর ভিড় হতে লাগল। হাটের চালা করে দেওয়ার ফলে তরকারির ব্যাপারীদের এই বর্ষাকালে খুব সুবিধে হয়েছে। তারা সবাই বাসের খদ্দের হয়ে উঠল। সকালবেলা রাম চাটুর্যের স্ত্রী স্নান করে উঠে আন্নিকে বসবেন। এমন সময় প্রতুল এসে দাঁড়ালো তার সামনে। রাম চাটুর্যের স্ত্রীর বুক কেঁপে উঠল। আবার বুঝি টাকা চাই। প্রতুল এবার পকেট থেকে 100 টাকার নোট বার করে ওর পায়ের কাছে রেখে বললে, এই নিন, কাল প্রথম দিন লাইন খুলেছি, দিনের ক্যাশ। 1 দিনের? আরও বাড়বে, সামনের মাস থেকে বোধহয় 150 টাকা করে দিতে পারবো। হাটের ব্যাপারীদের খুব ভিড় হচ্ছে। সামনের বছরে 1খানা বাস কিনতে হবে, টাকা দেবেন, তাহলে কিন্তু দিনে 200 টাকা বাঁধা রইল। হারাধনকে মোটর ইঞ্জিনিয়ারিং শিখতে দিতে হবে খুড়িমা।
আমাদের আপিসের কর্তা হতে হলে মোটর ইঞ্জিনিয়ারটা হতে হবে। এরপর 1 বছর পেরিয়ে গেছে। গত চৈত্র মাসে একবার আমরা রামচাটুর্যের নতুন কাটা পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। আমরা 1 বছর পরের কথা বলছি। রামচাটুর্যের নামে তার স্ত্রী পুষ্করিণী প্রতিষ্ঠা করেছেন। গ্রামে জলের কষ্ট ছিল খুবই। পুকুরের দক্ষিণ পাড়ে যে একটা নতুন বাড়ি খানিকটা উঠে বন্ধ আছে সিমেন্টের অভাবে, রামচাটুর্যের নতুন বাড়ি সেটা। প্রতুল ও হারাধন অনেক খাটছে বাড়িটার পিছনে। প্রতুলকে আমি কখনো দেখিনি। ওর সমস্ত গল্পটাই আমি শুনেছি স্থানীয় লোকেদের কাছে। আজকালকার এই অসাধুতার যুগে প্রতুলের কাহিনী আমার খুব ভালো লেগেছিল। অদূর ভবিষ্যতে একবার আলাপ করার ইচ্ছে রয়ে গেল ওর সঙ্গে। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।